ইরানের নতুন নিয়োজিত যে ধর্মীয় সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার মুস্তফা খামেনি, সে যে সত্যি যে আমেরিকা ইসরায়েলের হামলায় আহত অথবা নিহত হয়ে গেছে সেটা কিন্তু বোঝা যায় একটা ঘটনা দিয়ে। সেটা কি, সম্প্রতি এই মুস্তফা খামেনি গতকালই একটা দিয়েছে, একটা বিবৃতি দিয়েছে ইসরায়েল এবং আমেরিকার উদ্দেশ্যে। কিন্তু সে সরাসরি এই বিবৃতিটা এসে বলে নাই টেলিভিশনের সামনে, এসে বলছে যে এই মহিলাটা ওই মুস্তফা খামেনির পক্ষ থেকে সেই বিবৃতিটা পড়ে শুনিয়েছে। তো এ থেকে কিন্তু এটাই সন্দেহ হচ্ছে, বা অর্থাৎ যেটা প্রচারিত হয়েছিল যে এই মুস্তফা খামেনি যে আহত হয়েছে এটা কিন্তু প্রমাণিত হয়, অথবা নিহত হয়ে গেছে, এখন খবর গোপন রেখেছে। এবং সেই কারণে এখন বারবার মনে করেন যে ওই তাদের যে লিডার নির্বাচিত হচ্ছে তাদের মেরে ফেলছে, বা তাদের সামরিক কমান্ডারকে মেরে ফেলছে, এবার ওয়ান আফটার অ্যানাদার এরকম মারা যেতে থাকলে সেটা তো একটা দেশ ও জাতির জন্যে ভীষণ অসুবিধার, তাই না? তো ঠিক আছে, তাহলে কী করতে হবে, গোপন করতে হবে। মারা যায় নাই এবং এখন মোস্তফা খামেনি মারা গেলে তো বিপদ, কাকে তখন তারা সুপ্রিম লিডার বানাবে? তো এই মহিলা এসে অর্থাৎ টেলিভিশনে মুস্তফা খামেনির যে বিবরণ বা বিবৃতি সেটা পড়ে শুনিয়েছে। অর্থাৎ এ থেকে একেবারে নিশ্চিত হওয়া গেল যে মুস্তফা খামেনি হয় প্রচণ্ড রকমভাবে আহত অথবা নিহত, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। তবে মুস্তফা খামেনি যদি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েও থাকে তাহলেও তার জীবনের মেয়াদ কিন্তু খুবই সীমিত, এটা কিন্তু বলা যায়। কারণ আমেরিকা এবং ইসরায়েলের সার্বক্ষণিক নজরদারিতে সে থাকবে এবং সুবিধাজনক সময়ে তাকে আঘাত করা হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে এই মুস্তফা খামেনি হলো তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির থেকেও নাকি বেশি উগ্র। আয়াতুল্লাহ আলী খামেনি, যেটা এখন আমরা শুনি, বস্তুত ওই রয়ে পারমাণবিক অস্ত্র বানানোর পক্ষে ছিল। রয়ে মানে চতুর্দিকের পরিবেশ পরিস্থিতি, আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে তারপরে পারমাণবিক অস্ত্র বানানোর চিন্তাভাবনা তার ছিল। বাট এই মুস্তফা খামেনির চিন্তা হলো যে এত রয়ে কিসের? ইরান একটা স্বাধীন সার্বভৌম দেশ, সে কী ধরনের অস্ত্র তৈরি করবে বা না করবে এটা তো তাদের ব্যাপার, অর্থাৎ তারা পারমাণবিক অস্ত্র বানাবে। কথা একদিক দিয়ে ঠিক, ইরান তো আসলে একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাই না? অর্থাৎ তারা কি অস্ত্র বানাবে না বানাবে এটা তো আর অন্যদেরকে কৈফিয়ত দিয়ে বানাবে না। আমেরিকা বা রাশিয়া বা চায়না বা ইসরায়েল, এরা কি অস্ত্র বানাবে নাকি বানাবে না এটা কি কারো কাছে কৈফিয়ত দেয় না? কিনা দেয় না। তো ইরান কেন কৈফিয়ত দিবে? এটাই কিন্তু এই যে এই মুস্তফা খামেনির বক্তব্য। পরিস্থিতি যখন এরকম তখন এখন এই যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীর যে অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে, তাই না? তবে এটা দিয়ে খুব বেশি ধসিয়ে দেওয়া যাবে মনে হয় না, কারণ অলরেডি ভেনিজুয়েলা এবং ওদিকে রাশিয়া তারা তো তেল মার্কেটে তেল ছেড়ে দিচ্ছে, তাই না? আর আগে যখন এই ধরনের এই তেলের এই হরমুজ প্রণালী বা এই ধরনের কোনো প্রবাহ বন্ধ করে দেওয়া হতো তখন সবচাইতে বিপদে পড়তো কিন্তু আমেরিকা এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলা। কিন্তু ইন দি মেন টাইম পরিস্থিতি তো চেঞ্জ হয়ে গেছে। আমেরিকা কিন্তু এখন পুরো দমে তারা কিন্তু এই তেল উৎপাদন করে, অর্থাৎ আমেরিকার কিন্তু মধ্যপ্রাচ্যের তেলের কিন্তু কোনো দরকার নেই, একেবারে কোনোই দরকার নেই। তারা যদি মনে করে যে আজ বাদে কাল থেকে মধ্যপ্রাচ্যের কোনো তেল তারা নিবে না, হ্যাঁ, তাতে করে তাদের কোনো অসুবিধা নেই। অর্থাৎ তেলের জন্য এখন আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশের উপরে নির্ভর করে না। আর পশ্চিম ইউরোপীয় দেশ, হ্যাঁ, ইচ্ছা করলে তাদেরকেও আমেরিকা বিপুলভাবে তেল সরবরাহ করতে পারে। ওইদিকে ভেনিজুয়েলার তেল তো আমেরিকা অলরেডি ক্যাপচার করে ফেলছে, সুতরাং সেই তেল এখন এই পশ্চিম ইউরোপীয় দেশে দিতে পারে। অথবা এই যে দুদিন আগে করছে না, আমেরিকা বলছে না যে এই ভারতকে যে তারা যত ইচ্ছা খুশি এই রাশিয়া থেকে তেল কিনতে পারে। এটা কেন? এটার কারণ হচ্ছে রাশিয়ার যে তেল এইটা রিফাইনারি করার
মতো বড় বড় রিফাইনারি সব জায়গাতে নাই। এটা ভারতে আছে, চায়না আছে, এবং ভারতে জামনগর না কোন জায়গায় জানি সবচেয়ে বিশাল একটা রিফাইনারি আছে, যেটা নাকি এই যে রিলায়েন্স কোম্পানির। তো এইটা ওপেন করে দেওয়ার মানে কি? মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের তেলের প্রবাহ যদি কমে যায়ও, তাহলে ভারত যাতে বিপুল পরিমাণে রাশিয়ান তেল এনে সেগুলাকে রিফাইন করে এইগুলো আবার ওই যে পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে যাতে রপ্তানি করতে পারে, এবং তাতে করে ওই পশ্চিম ইউরোপীয় দেশগুলো যাতে তেলের ঘাটতিতে না পড়ে, সেই জন্যই এই ব্যবস্থাটা করছে। তাহলে হলোটা কি? এই পশ্চিম এই যে হরমুজ প্রণালী দিয়ে যে তেলের যে সমস্যা না, এটার জন্য যদি কেউ ভোগে, তাহলে ভুগবে কিন্তু মেইনলি চায়না, এবং ভুগবে এশিয়ার অন্যান্য দেশ। ওই আমেরিকা অথবা তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যে দেশ আছে, তারা কিন্তু এটার জন্য ভুগবে না। এইটা আমার মনে হয় যে অনেকেই ক্যালকুলেশনে রাখে নাই। যাই হোক, তারপরেও এই হরমুজ প্রণালীর কারণে তেলের দাম তো বেড়ে গেছে। তো বেড়ে গেলে অসুবিধা কি? বেড়ে গেলে আমেরিকারও লাভ, কারণ আমেরিকার তেল তারাও ওই চান্সে বাড়িয়ে আমেরিকার কোম্পানিগুলো কিছু লাভ করবে না। তো ওরা যদি বেশি দামে তেল বিক্রি করে, আমেরিকার সরকারেরও লাভ, তারাও তখন বেশি করে ট্যাক্স পাবে। অনেকে মনে করছে যে এতে করে হয়তো আমেরিকার অর্থনীতি ধসে যাবে, অমুক হবে, পশ্চিম ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি ধসে যাবে, ভারতের অর্থনীতি ধসে যাবে। কারো অর্থনীতি ধসবে না, একেবারে কারো কোনো কিছু হবে না। অর্থনীতি ধসবে এই আরব দেশগুলার, মুসলিম দেশগুলার, এই যে দক্ষিণ এশীয় যে দেশগুলো আছে না, তাদের সমস্যা হবে, কিন্তু মেইনলি গোটা দুনিয়া যারা চালায় তাদের কিছুই হবে না। এই যে এতদিন ধরে রাশিয়ার তেল বিক্রি করা যাবে না, যারা বিক্রি করবে তাদের উপরে 50 না 100% ট্যারিফ ধার্য করবে বলে ডোনাল্ড ট্রাম্প বলছিল না? তো এখন পরিস্থিতিতে উল্টে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হলো যে যত পারো রাশিয়া থেকে তেল কেনো, অসুবিধা কী? আবার ওদিকে ভেনিজুয়েলার তেল তাদের দখলে, তো ভেনিজুয়েলা থেকে নাও, আর যদি তাও না হয় আমাদের কাছ থেকে নাও। তো তাহলে এখানে তেলের কারণে বস্তুত বিপদে পড়বে মুসলিম দেশগুলো বেসিক্যালি। আরে দক্ষিণ এশীয় কিছু দেশ আছে, এমনকি ভারতও বিপদে পড়বে না। এবং যে কারণেই তো বস্তুত এই যে বাংলাদেশ বিপদে পড়ে গেছে, তাই না? সাথে সাথে গিয়ে এই যে ভারতের ভয়ঙ্কর রকম ভারত বিরোধী জনগণ, তারা এখন যে সরকারকে বানিয়েছে, যে বিএনপি, তাদেরও তো রাজনৈতিক উদ্দেশ্য হলো ভারত বিরোধিতা, তাই না? সাথে সাথে গিয়ে ভারতের ওই ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার কাছে ধর্ণা দিয়েছে যে ভাই এখন তো বিপদ, আমাদের ডিজেল দরকার, তেল দরকার। বাংলাদেশে যত জ্বালানি ব্যবহৃত হয় তার মোর দ্যান 70%ই ডিজেল ব্যবহৃত হয়। তো এবং ভারত সাথে সাথে রাজি হয়ে গেছে, এবং অলরেডি নাকি যে পাইপলাইন তৈরি হয়েছিল ভারতের আসাম থেকে বাংলাদেশ, তো এই বিএনপির লোকজন এবং অন্যান্য লোকজনরা বলছিল যে বাংলাদেশের গ্যাস নিয়ে যাবে, বাংলাদেশ তো ভারতের উপনিবেশ, এই পাইপলাইন বানানো হচ্ছে, বাংলাদেশের গ্যাস তারা নিয়ে যাবে। এখন সেই কি মানে অদৃষ্টে কি পরিহাস, যারা নাকি এই সমালোচনাগুলো করছিল তারাই কিন্তু এখন সেই পাইপলাইন দিয়ে ভারত থেকে এখন এই ডিজেল আমদানি করছে। বাংলাদেশের রাজনীতিবিদদের মতো এত বেলজ্জিত, বেহায়া, বেশরম মানুষ দুনিয়াতে আর নাই। আরে ভাই, রাজনীতি করতে গেলে তো এগুলো এই ধরনের উল্টা পাল্টা উন্মাদীয় প্রলাপ ভুগতে হয়। বাংলাদেশের হেন কি গ্যাস আছে যেটা ভারতে রপ্তানি করতে পারতো যে শেখ হাসিনা? শেখ হাসিনা তো তখনই বলছিল যে ভারত থেকে ডিজেল আমদানি করবো, তাই না? এবং আমদানি হতো, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার চালু হলো। এটাই তো, এইটা আমরা পাবলিকরা বুঝলাম, আর বিএনপির নেতাকর্মীরা বা বড় বড় নেতারা তখন বুঝলো না। এই হলো অবস্থা। একটা দেশের মানুষদেরকে পুরোপুরি আপনি এমন একটা প্রাণীতে পরিণত করে ফেললেন যাদের হৃদয়ে খালি ঘৃণা আর ঘৃণা। আবার বিপদে পড়লে যাদেরকে আপনি ঘৃণা করেন তাদের পদতলে লুটিয়ে পড়েন। তো তাহলে কী হলো? আত্মসম্মান বলে আমাদের কোনো কিছু নাই, তাই না? লজ্জা, শরম, মান, ইজ্জত বোধ বলে আমাদের কোনো কিছু নাই। এবং এটাই বাংলাদেশের মানে মানুষের সবচাইতে বড় দুর্গতি। ধন্যবাদ।